আসসালামু আলাইকুম। একটা ঘটনা প্রথমত এক ট্রাক ড্রাইভারের সাথে ঘটে। সে একেবারে ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। একবার চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক একটা এলাকায় আস্তে আস্তে রাত 11টা বা 12টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চা দোকানে দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে যে তার একটু টয়লেট যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারের সাথে কেউ একজন নিয়ে যেতে বলে রাখা ভালো। টয়লেটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতর গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো যে জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গা দুটি ছোট মেয়ে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, এই তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার ড্রাইভারের মতো সে দেখলো যে মেয়ে দুটি মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক ভাবে এক মুখ ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখে পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণে দৌড়ে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে যেন এক জায়গায় বৃত্তাকার দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে এবং ঠিক করে যেন আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসে। তাদের মুখে এখন রক্ত মাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করতে যেন তারা তার পা আগলে ধরছে। তাকে দেখে যে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করতে চায় দোকানটাকে বেঞ্চিতে শোয়ার অবস্থায় এবং তার আশেপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে। কি হয়েছে সে সব ঘটনা খুলে বলল। সবে শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরে যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি, তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে, এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে, কিন্তু তুমি শুনোনি। এখানে অনেক কিছু দেখে আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলায় ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়, তারা ওই দোকানে বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটায় যায় যেখানে যে সে ড্রাইভার দেখেছিল দুটো মেয়েকে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখে সেখানে একটি আধা বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে। তখন আমার বয়স 10। আমি বারবার একটু ঘুরকুটনো টাইপের। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া, আর তার উপর গ্রামে থাকে, কিছুই ভয় পেত না সে। তো এবার আসল ঘটনা আসা যাক। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টায় সে গেল তাল টোকাতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তার নিয়ে গেছে। ভীষণ রেগে
গজ গজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটি মন্দিরের পাশে, আর তার চারদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ একজন পর পর 3 বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচন্ড সাহসী, সে সাড়া দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারি 2008, রাত 12টা বাজে। বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গেছে। তো বাথরুম সেরে সে বাহিরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখলো একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবলো হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণ মুখ, পরে ঠিক সামনে বড় পুকুর, পুকুরের পাশে বাথরুম, চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা যেই বাড়ি মুখে হয়, হঠাৎ সে শুনলো জঙ্গলের ভেতর কে যেন কাঁদছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে একবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। সে শব্দ উৎসর্গের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারলো না, দৌড় দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুতু এবং এর মতো কি যেন লেগেছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলে, কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গা পছন্দ ধরে এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে রাত 12টা-1টা পর্যন্ত কাকুর কবরের ওপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমার রাতে জঙ্গল ওই জায়গা থেকে বিসর্গের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পর বাহিরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরো অবাক লাগে এবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। মৌলভী আব্দুস সোবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। 1991 সালে গায়েশপুর হাই স্কুল শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে পরিচয় ঘনিষ্ঠ আরো বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একদারে হাই স্কুলের শিক্ষক আর গায়েশপুরে জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর এক অপরাধে ধুয়ে তুলে গ্রামের মানুষকে নেয় তার ইমাদত্ত। চাকরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে, কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয়ে তার ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি পানি পড়া তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো আগে এসব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ কমে আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিন দেখতে যাই, দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ দিয়ে আমার দিকে শুনেন তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন, না বাবা, এ অসুখ আমার আর সরবে না। এটা অসুখ না, না না, অত ভাববে না। এরপর কেটে গেল আরো একটা মাস। এর ভোরবেলা হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেস ছেলে। বলল, ভাই এখন কি আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুবই খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন।
আমাকে সারা ঘরের সকলেই বাহিরে চলে যেতে বললেন। বাইরে যাওয়ার মাত্র আমার 2 হাত জাপটে ধরে ফিস ফিস বললেন, বাবা মনে আছে তোমায় বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ মানে আছে। মিনিট অনেক অপলক তার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যি শোনালেন এক ভয়ানক গল্প। তার জবানিতে তুলে ধরছে মাস 4 আগে গোলা পরা 1-2 লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়ে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিক জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল সরিয়ে উঠলাম ছোট যমুনার ওপর। সেতুর পর ডান হাত বড় একটা বাজার। খুবই খারাপ জায়গাটা। অনেক কিছু দেখছি ওখানে। যারটার পাশাপাশি যেতে মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেই দেখলে তাকে আর 10 জন মানুষের মতোই মনে করত, কিন্তু 2 চোখের ঘনঘনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না, পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব আসর ছাড়তে যাচ্ছেন। হাসলো ওটা। চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। যাবে না? মৌলভী সাহেব বলল, ওটা কেন? বললাম আমি গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি। মেয়েটিকে এবার রেগে গেলাম। কি ক্ষতি করবি তুই? তোর মতো ওইরকম অনেক জিনিস দেখা আছে। আমার হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমিই পারবো। বেশি এলো ঠান্ডা জ্বর সর। যা ভাগ্য বেটা। রাগে গা জ্বলে গেল আমার। খুব ভুল করলে মৌলভী সাহেব। আর কথা না বলে চললাম দ্রুত। পেছনে আর সারা শব্দ নেই। গোলাপাড়া গিয়ে হর মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিচিয়ে বলল, কি রে হারামজাদা, এই মানা তা শুনলি না? এরপর আক্ষ ভাষায় গালাগালি শুরু করলো। ঘন্টা 2-এর মধ্যে মেয়েটি আসর ছাড়লাম। শেষমেশ তালুর কুত্তার বাচ্চা বুঝবুঝ একজন বুঝবু এই বলে বিকট এক চিৎকার করে মেয়েটি জ্ঞান হারালো। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবার সাথে লোক দিতে চেয়েছিল, কিন্তু মানা করে দিলাম। ফিরতি পথে বাস 4টার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে। এবার আরো সুন্দর চেহারা নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের ওপর অসংখ্য বাম পায়ের হাঁটুর পর্যন্ত ভাল্লুকের মতো বড় বড় লোম। ডান পায়ে দগদগে ঘা। 2 হাঁটুর উপর বাড়তি 2টো চোখ। আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জিভ নেমে এসেছে বুক পর্যন্ত। কে রে শুয়োরের বাচ্চা, মেয়েটির আসর ছাড়িয়ে দিয়ে এলি, আমাকে থাকতে দিলি না। ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা, এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে পড়তে আগুনের কণা। আমার কাজ আমি করছি। বললাম যথাসম্ভব স্বাভাবিক স্বরে। কাজ করছিস তাই না? বল, শক্তি দেখালি, এত বড় সাহস তোর? এবার দেখ আমার শক্তি। দপ করে জ্বলে উঠল একটা আগুন। গলে কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভেতর। পড়তে সামলে নিলাম। সারা শরীরে যেন আগুন ধরে গেছে। কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতে পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম একটা অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতর বসে খল করে হেসেছে আর চুষে খেয়েছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়ালেন, বললেন চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট 20 পরে খবর পাই মৌলভী সাহেব মারা গেছেন। জানতে পারলাম তিনি পানি পড়ার তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁক
ফেসবুকও করেন। নতুন তথ্য হলো আগে এসব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ কমে আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিন দেখতে যাই, দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ দিয়ে আমার দিকে শুনেন তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন, না বাবা, এ অসুখ আমার আর সরবে না। এটা অসুখ না। না না, অত ভাববে না। এরপর কেটে গেল আরো একটা মাস। এর ভোরবেলা হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেস ছেলে। বলল, ভাই, এখন কি আমার সাথে চলেন? আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুবই খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন। আমাকে সারা ঘরের সকলেই বাহিরে চলে যেতে বললেন। বাইরে যাওয়ার মাত্র আমার 2 হাত জাপটে ধরে ফিস ফিস বললেন, বাবা, মনে আছে তোমায় বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ, মানে আছে। মিনিট অনেক অপলক তার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যি শোনালেন এক ভয়ানক গল্প। তার জবানিতে তুলে ধরছে। মাস 4 আগে গোলা পরা 2জন লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়ে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম, আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিক জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল সরিয়ে উঠলাম ছোট যমুনার ওপর। সেতুর পর ডান হাত বড় একটা বাজার। খুবই খারাপ জায়গাটা। অনেক কিছু দেখছি ওখানে। যারটার পাশাপাশি যেতে মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেই দেখতে তাকে আর 10 জন মানুষের মতোই মনে করত, কিন্তু 2 চোখের ঘনঘনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না, পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব আসর ছাড়তে যাচ্ছেন। হাসলো ওটা। চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। যাবে না? মৌলভী সাহেব বলল, ওটা কেন? বললাম, আমি গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি। মেয়েটিকে এবার রেগে গেলাম। কি ক্ষতি করবি তুই? তোর মতো ওইরকম অনেক জিনিস দেখা আছে। আমার হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমিই পারবো। বেশি এলো ঠান্ডা জ্বর। যা ভাগ্য বেটা। রাগে গা জ্বলে গেল আমার। খুব ভুল করলে মৌলভী সাহেব। আর কথা না বলে চললাম দ্রুত। পেছনে আর সারা শব্দ নেই। গোলাপাড়া গিয়ে হর মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিচিয়ে বলল, কি রে হারামজাদা, এই মানা তা শুনলি না? এরপর আক্ষ ভাষায় গালাগালি শুরু করলো। ঘন্টা 2-এর মধ্যে মেয়েটি আসর ছাড়লাম। শেষমেশ তালুর কুত্তার বাচ্চা বুঝবুঝ একজন বুঝবু এই বলে বিকট এক চিৎকার করে মেয়েটি জ্ঞান হারালো। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবার সাথে লোক দিতে চেয়েছিল, কিন্তু মানা করে দিলাম। ফিরতি পথে বাস 4টার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে। এবার আরো সুন্দর চেহারা নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের ওপর অসংখ্য বাম পায়ের হাঁটুর পর্যন্ত ভাল্লুকের মতো বড় বড় লোম। ডান পায়ে দগদগে ঘা। 2 হাঁটুর উপর বাড়তি 2টো চোখ। আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জিভ নেমে এসে বুক পর্যন্ত। কে রে শুয়োরের বাচ্চা, মেয়েটির আসর ছাড়িয়ে দিয়ে এলি, আমাকে থাকতে দিলি না। ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা, এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে পড়তে আগুনের কণা। আমার কাজ আমি করছি। বললাম, যথাসম্ভব স্বাভাবিক স্বরে। কাজ করছিস তাই না?
বল শক্তি দেখালি, এত বড় সাহস তোর? এবার দেখ আমার শক্তি। দপদপ করে জ্বলে উঠল একটা আগুন। গলে কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভেতর। পড়তে পড়তে সামলে নিলাম, সারা শরীরে যেন আগুন ধরে গেছে। কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতে পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম একটা অসুখ না, গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতর বসে খল খল করে হেসেছে আর চুষে চুষে খেয়েছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়ালেন, বললেন চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট 20 পরই খবর পাই মৌলভী সাহেব মারা গেছেন।